বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত। বিশ্বব্যাংকের মূল্যায়ন নিশ্চিত করেছে ঢাকা অফিস। গণমাধ্যমকে কখনোই নিয়ন্ত্রণ করতে চায় না সরকার, বললেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের নিরপেক্ষভাবে সমালোচনা করার পরামর্শ। নানা দুর্নীতিতে জড়িত থাকার পরও বাদ দেয়া হচ্ছেন অভিযুক্ত মন্ত্রীদের, মন্তব্য বেগম জিয়ার। কেউ পার পাবে না বলে হুঁশিয়ারি। ঈদে ঘরমুখ যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত করা হচ্ছে লঞ্চ। অগ্রিম টিকিট ও বিশেষ সার্ভিস চালু 14 জুলাই। নিরাপত্তায় লঞ্চ ও ফেরিঘাটে মনিটরিং এর সিদ্ধান্ত। এবং দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ সমস্যা সমাধানে শিগগিরই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ভোলার 225 মেগাওয়াট বিদ্যুৎ। 6 জেলার মানুষের মাঝে ফিরবে স্বস্তি। সময় সংবাদের সঙ্গে আছে আমি রঞ্জন। নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে। মাথাপিছু আয়ের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে সংস্থাটি। গত রাতে বিশ্বব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, এর আগে বাংলাদেশের জাতীয় মাথাপিছু আয় ছিল $1045। এবছর তা বেড়ে দাঁড়িয়েছে $1080। এ কারণে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশের সারিতে উঠে এসেছে। প্রতি বছর জুলাই মাসের শুরুতে 4টি ক্যাটাগরিতে দেশগুলোর মূল্যায়ন করে বিশ্বব্যাংক। এদিকে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন গতরাতে টেলিফোনের সময় সংবাদকে বলেন, মাথাপিছু আয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। প্রতি বছরই জুলাই মাসে বিভিন্ন দেশকে আয়ের ভিত্তিতে 4টা ক্যাটাগরিতে ভাগ করে। একটা হলো লো ইনকাম কান্ট্রি, আরেকটা হলো লো মিডল ইনকাম কান্ট্রি, আরেকটা হলো আপার মিডল ইনকাম কান্ট্রি, আরেকটা হলো হাই ইনকাম কান্ট্রি। বাংলাদেশ এই পর্যন্ত গত বছর পর্যন্ত ওই লো ইনকাম কান্ট্রি নিম্ন আয়ের দেশের ক্যাটাগরিতে ছিল। সেটার থ্রেশহোল্ড যেটা ছিল সেটা হলো 1045 জাতীয় মাথাপিছু আয়ের ভিত্তিতে। এই বছর বাংলাদেশের অর্থ বছর 14তে বাংলাদেশের জাতীয় মাথাপিছু আয় 1080 ছিল, যার কারণে বাংলাদেশ ওই এলআইসি লিস্ট থেকে বের হয়ে এলএমআইসি লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে। এটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতিটা পেলাম, এটা একটা মাইল ফলক। তবে এটার যে সিগনিফিকেন্স যদি আপনি বুঝতে চান, সেটা হলো যে মধ্য আয়ের যে যাত্রা, এটা সেই যাত্রার একটা শুরু, এবং সেইটা যে শুরু হলো সেটার প্রাতিষ্ঠানিক স্বীকৃতিটা আমরা পেলাম বিশ্বব্যাংকের মূল্যায়নের মাধ্যমে। এটা আবার ইতিবাচক ইফেক্টও আসছে, যেহেতু এলআইসি থেকে বের হয়ে এলএমআইসি থেকে বের হলে আন্তর্জাতিক বাজারে আপনার সম্মানটা তো বাড়ছে, আপনি যে এগিয়ে যাচ্ছেন অর্থনৈতিক যাত্রায়, সেই স্বীকৃতিটা পাচ্ছেন। সেই জন্য ক্যাপিটাল মার্কেট অ্যাক্সেস এবং অন্যান্য ক্ষেত্রে সেখানে কিছু ওই রেটিং ইয়েতে কিছু সুবিধা পাওয়া যাবে পরের দিকে মধ্যমেয়াদ। আগামী 14 জুলাই থেকে ঈদে ঘরমুখ যাত্রীদের জন্য লঞ্চের অগ্রিম টিকিট ও বিশেষ সার্ভিস চালু করা হবে। এছাড়া প্রথমবারের মতো আরিচা ও শিমুলিয়া ঘাটে শুধু যাত্রী পারাপারের জন্য রাখা হবে অতিরিক্ত ফেরি। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তায় বড় বড় লঞ্চ ও ফেরিঘাটে ঈদের আগে ও পরে 10 দিন মনিটরিং করবে বিআইডব্লিউটি এর বিশেষ কমিটি। ঈদ উপলক্ষে এসব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ ও লঞ্চ মালিক সমিতির নেতারা। আশরাফুল ইসলামের ছবিতে জাফর সাদিকের রিপোর্ট। চলছে লোহা ঝালাইয়ের কাজ। সারিয়ে নেওয়া হচ্ছে ছোটখাটো ভাঙাচোরা আর দীর্ঘ নৌযাত্রার ক্ষতচিহ্ন। আবার কেউ নতুন রঙে সাজিয়ে নিচ্ছেন নৌযানগুলো। সদরঘাটেও দুমড়ানো লোহার প্লেট ছড়িয়ে পন্টুনগুলোতে বসানো হচ্ছে নতুন প্লেট। মেরামত করা হচ্ছে উপরের ছাউনি। এই প্রস্তুতি বলে দেয় আসছে ঈদ। আর ঈদে নৌপথে বাড়ি ফেরা যাত্রীদের জন্য এভাবেই প্রায় সব প্রস্তুতি শেষ করে এনেছেন সংশ্লিষ্টরা। আগামী 14 জুলাই থেকে শুরু হবে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি। যাত্রীর চাপ সামলাতে চালু করা হবে বিশেষ সার্ভিস। 26 রমজান থেকে আমাদের লঞ্চের সংখ্যা আমরা যতটুকু পারি ডাবল ট্রিপ দেওয়ার চেষ্টা করি, যাতে যাত্রীটা ওভারলোডটা কম হয়। আমাদের প্রায় 200টি জাহাজ এই দক্ষিণাঞ্চল চলাচল করে। ঈদ উপলক্ষে আগামী 14 তারিখ থেকে আমরা অগ্রিম টিকিট দেব এবং ডাবল ট্রিপ দেব। সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই ঈদে কোনো যাত্রী হয়রানি হবে।
এদিকে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বলছে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা আর সুবিধার কথা মাথায় রেখে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। শেষ মুহূর্তে যাতে যাত্রীর চাপ না বাড়ে সেজন্য পোশাক কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রত্যেকটা ঘাটে কমিটি কাজ করবে। এই কমিটিগুলো আমাদের ইতিমধ্যে আমরা ফর্ম করেছি এবং আমরা নির্দেশনা দিয়েছি। ঈদের 5 দিন আগের থেকে শুরু করে এবং ঈদের 5 দিন পর পর্যন্ত এই 10 দিন আমাদের কমিটি মাঠে থাকবে। ওভারলোডিং করে কোনো লঞ্চ ঘাট ত্যাগ করতে পারবে না। বড় বড় ফেরিঘাটগুলোতে কিছু অতিরিক্ত ফেরি থাকবে। যদি নদী উত্তাল থাকে তাহলে আমরা যাত্রী ফেরিতে করে পারাপার করব। 4টা উদ্ধারকারী জাহাজ আমরা 4 জায়গাতে ইতিমধ্যে প্লেস করে দিয়েছি। এর সাথে সম্পর্কিত যারা জনবল অফিসার সবার ছুটি বাতিল করা হয়েছে। দেশবাসীকে যারা বলতে চাই জীবনের ঝুঁকি নিয়ে যেন লঞ্চের মধ্যে না উঠে। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের তীব্র আকাঙ্ক্ষায় প্রতি বছরই জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে চড়ে বাড়ির পথে যাত্রা করেন নগরবাসী। তবে যাদের জন্য এত ঝুঁকি নেওয়া সেই প্রিয়জনের কথা ভেবেই অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে না চড়ার কর্তৃপক্ষের আহ্বানে এবার কতটা সাড়া দেবেন নগরবাসী সেটা এখন দেখার বিষয়। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে চড়া দাম নেয়ার পাশাপাশি কালোবাজারের আশঙ্কার মধ্যে বন্দরনগরী চট্টগ্রাম থেকে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের 64টি রুটে আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি। নগরীর বিআরটিসি, পাহাড়তলী, কর্নেলহাট এবং একে খান এলাকা থেকে একযোগে টিকিট দেওয়া হবে। চলবে 12 জুলাই পর্যন্ত। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। কমলদের রিপোর্ট। 50 লাখ মানুষের নগরী চট্টগ্রামের বেশিরভাগই বাসিন্দা কর্মসূত্রে চট্টগ্রাম এসেছেন দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, দিনাজপুর এলাকার মানুষ সবচেয়ে বেশি। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে অধিকাংশ মানুষ ছুটে যায় গ্রামের বাড়িতে। এর মধ্যে অধিকাংশই বাসে যাতায়াত করেন, যার সংখ্যা 10 লাখের বেশি। এসব ঘরমুখো মানুষের বাড়ি যাওয়া নিশ্চিত করতে আগামী 3 জুলাই থেকে শুরু হচ্ছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। 3 তারিখ থেকে অগ্রিম টিকিট দেওয়া হবে, অর্থাৎ 12 তারিখ থেকে ঈদ পর্যন্ত ওই হিসাবে ঈদের টিকিট দেওয়া হবে। 15 রমজানের পর থেকেই প্রত্যেকবারের মতো আমরা টিকিট দিয়ে দিব। অগ্রিম টিকিট বিক্রির নামে নির্ধারিত দামের চেয়ে কয়েক গুণ বেশি রাখা কিংবা কালোবাজারের টিকিট বিক্রির অভিযোগ প্রতি বছরই থাকে। তবে এবার কালোবাজারে রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি সংশ্লিষ্টদের। কালোবাজারের প্রতিরোধে আমরা যথেষ্ট পরিমাণ সোচ্চার আছি এবং আমরা যাতে কালোবাজারে না হয় এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করব। একদম লাইন দাঁড়ানো হবে আর ঈদ পর্যন্ত যে টিকিটগুলো থাকবে টোটালি দেবো আমরা। এদিকে ঘরমুখো মানুষের রাস্তায় ভোগান্তি কমাতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। হাইওয়েতে যাতে ডাকাতি না হয় সেটার জন্য আমাদের টোল প্লাজায় যেখানে ভিডিও করা হয় সে ভিডিওটা সমস্ত গাড়িতে যাতে করা হয় সেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর যে সমস্ত পয়েন্টে এই ধরনের ক্রাইম ঘটে থাকে, আগে ঘটেছে, সে সমস্ত পয়েন্টে বিশেষ আমাদের পুলিশের লোকজন নিয়োজিত করা হবে। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল যাত্রী পরিবহন করার শতাধিক পরিবহন সংস্থা রয়েছে চট্টগ্রামে। আর এসব পরিবহনের বাসের সংখ্যা 5000-এর বেশি। কমল দে, সময় সংবাদ, গণমাধ্যমকে কখনোই সরকার নিয়ন্ত্রণ করতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমের সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সমালোচনা দৃষ্টি খুলে দেয়। নিরপেক্ষভাবে সমালোচনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী সন্ত্রাস, জঙ্গিবাদ এবং চোরাচালানের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। গতকাল সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে এবং ডিইউজে আয়োজিত ইফতার মাহফিলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংগঠনের নেতারা। ইফতার পূর্ব আলোচনায় তিনি বলেন, সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কাছে কিছু দাবি করার প্রয়োজন হয়নি, নিজ তাগিদেই তাদের কল্যাণে কাজ করেছেন তিনি। সবসময় সাংবাদিকদের কল্যাণের দিকে চিন্তা করে, আর সাংবাদিকরা সবসময় আওয়ামী লীগের সমালোচনার কাছে বেশি করে। এটা হচ্ছে সমালোচনা ভালো, কারণ সেটা আমাদেরকেও দৃষ্টি খুলে দেয়। তবে আমি একটু অনুরোধ করবো, এই জঙ্গিবাদ, সন্ত্রাস, এর বিরুদ্ধে সবসময় একটু সোচ্চার থাকতে হবে। এর বিরুদ্ধে আরো সোচ্চার থেকে ধরনের সচেতনতা সৃষ্টি করবার জন্য আমি অনুরোধ জানাবো। বাংলাদেশকে নিয়ে বিরূপ মন্তব্য প্রতিহত করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের সম্মানে আঘাত আসে এমন কোনো মন্তব্য গ্রহণযোগ্য নয়। চ্যালেঞ্জ দিয়েছিলাম পদ্মা সেতুর যে অর্থায়নে করবো, আল্লাহ রহমতে সেটা করতে শুরু করেছি। কারণ বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে কেউ কোনোদিন কোনো ধরনের
অসম্মানজনক কথা বলবে, এটা অনেকেই হয়তো সহ্য করতে পারে, তো আমার এটা সহ্য হয় না। আমরা নিয়ন্ত্রণ করতে চাই না, কিন্তু একটা নীতিমালার ভিত্তিতে সবকিছুই চলতে হবে, যাতে করে সমাজ কোনো সময় কলুষিত না হয়, সেই দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আপনাদের কাছে আমরা নিরপেক্ষতা চাই, অন্য কিছু চাই না। সাংবাদিকদের আবাসিক সমস্যা সমাধানে তাদের জন্য পৃথক ফ্ল্যাট নির্মাণে সরকারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা বেতন কাঠামো করা যায় কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ইলেকট্রনিক মাধ্যমে যারা কাজ করেন তাদের জন্য একটা ব্যবস্থা নেওয়া উচিত। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, নানা দুর্নীতিতে জড়িত থাকার পরও বাদ দেওয়া হচ্ছে না অভিযুক্ত মন্ত্রীদের। সরকারি দলের লোকজনের অনিয়ম দুর্নীতির দায় 20 দলের উপর চাপিয়ে হয়রানি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। গতকাল সন্ধ্যায় রাজধানীতে এলডিপি আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন তিনি। 20 দলীয় জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির ইফতার পার্টিতে বুধবার বিকেল 6:30টার পর যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এতে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি জোটের অন্যান্য দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই সরকারের নানান কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন বেগম জিয়া। বর্তমানে সরকার 20 দলের পিছনেই লেগে আছে। যত সব সন্ত্রাসী, গন্ডগোল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি সব কিছু তারা করছে, কিন্তু মামলা দিচ্ছে 20 দলের নেতা কর্মীদের নামে। মন্ত্রীদের নানান দুর্নীতি জনগণের কাছে এখন স্পষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করে এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বেগম জিয়া। এই সরকার চুরি করছে, দুর্নীতি করছে, পচা গম নিয়ে এসছে, এই গমগুলিকে আটা বানিয়ে রিলিফে দিবে, টিআর কাবিখা কাজে এবং রিলিফের কাজে এইগুলি দেওয়া হবে। সাধারণ মানুষকে খাইয়ে এইভাবে মারছে। জনগণের সামনে পরিষ্কার হয়ে গেছে পচা গম এনেছে, কিন্তু তারপরেও তারা মন্ত্রিত্বে বহাল রয়েছেন, তাদেরকে মন্ত্রিত্ব থেকে বিদায় দেওয়া হচ্ছে না। পুলিশ বাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন। আমি পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এসব বন্ধ করেন। এগুলো আপনাদের জন্য কোনো ভালো হবে না, ভবিষ্যতে আপনাদের জন্য বিরাট সমস্যা হয়ে দেখা দিতে পারে। জনগণ ধীরে ধীরে জেগে উঠছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বেগম খালেদা জিয়া বলেন, দুর্নীতিবাজদের কেউই রেহাই পাবে না। আর কিছুদিন পরে জনগণের ভয়ে বিভিন্ন জায়গায় লুকাতে হবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। সাউথ আফ্রিকার বিপক্ষে টি-20 ম্যাচ সামনে রেখে 14 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। দীর্ঘদিন পর দলে ফিরলেন সোহাগ গাজী। দেশের দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ সমস্যা সমাধানে শিগগিরই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ভোলার 225 মেগাওয়াট বিদ্যুৎ। এই প্ল্যান্টটি চালু হলে বিদ্যুৎ সংকটে নাকাল দক্ষিণাঞ্চলের 6 জেলার মানুষের মাঝে ফিরে আসবে স্বস্তি। শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থানের। নতুন প্ল্যান্টটি চালুর মাধ্যমে দ্বীপ জেলা ভোলা জাতীয় গ্রিডে সংযুক্ত হওয়ার পাশাপাশি দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে বলে আশা কর্তৃপক্ষের। ভোলা থেকে নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের বিদ্যুৎ সংকট দূর করতে শাহবাজপুর কূপের গ্যাস দিয়ে 2013 সালে ভোলার বোরহানউদ্দিনে 225 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ কাজ শুরু হয়। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবির অর্থায়নে চীনের সরকারি প্রতিষ্ঠান চ্যাংডা ইঞ্জিনিয়ারিং কোম্পানি প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রায় 2000 কোটি টাকা ব্যয়ে 65 মেগাওয়াটের 2টি গ্যাস টারবাইন জেনারেটর ও 65 মেগাওয়াটের একটি স্টিম টারবাইন ইউনিট নির্মাণ করা হয়েছে। গ্যাস টারবাইন জেনারেটরের 2টি ইউনিটের কাজ শেষ হওয়ায় জাতীয় গ্রিডের সাথে সিনক্রোনাইজ করা হয়েছে। ভোলা বরিশাল 230 কেভি বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র নির্মাণ শেষে গত 18 জুন পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সঞ্চালনও শুরু হয়েছে। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে আমরা বেস লোড অর্থাৎ 130 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ জাতীয় গ্রিডে করতে পারবো। ভোলাবাসী জাতীয় গ্রিডের আওতায় আসবে। এতদিন অফ গ্রিডে ছিল, এখন জাতীয় গ্রিডের আওতায় আসবে। এদিকে এটি চালু হলে বিদ্যুৎ সংকট সমাধানের সাথে সাথে অবহেলিত দক্ষিণাঞ্চলের শিল্প উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদ স্থানীয় প্রশাসন সহ সুশীল সমাজের। ভোলা, বরিশাল, পটুয়াখালী, জালগাটি, পিরিজপুর, খুলনার কিছু অংশ আমাদের এই ভোলার বিদ্যুৎ থেকে তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে। সমস্ত দক্ষিণ অঞ্চলের শিল্প উন্নয়নের জন্য একটি অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি। কেননা এই দক্ষিণ অঞ্চল এতদিন অবহেলিত ছিল, এখানে কোনো শিল্পায়ন গড়ে ওঠে নাই।
আর বিসিকের এই কর্মকর্তা মনে করেন এর ফলে উদ্যোক্তারা শিল্পায়নে আরো এগিয়ে আসবে। শিল্পায়নের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমার বিশ্বাস। এক্ষেত্রে আমার মনে হয় যে উদ্যোক্তারা অনেক এগিয়ে আসবেন এবং বর্তমান সরকার এ ব্যাপারে আন্তরিক। জুলাই মাসে প্রথম পর্যায়ে গ্যাস টারবাইনের 2টি ইউনিট বিদ্যুৎ সরবরাহ শুরু করলেও আগস্টে স্টিম টারবাইনের আরো 65 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সময় সংবাদ। ব্রাজিল থেকে আমদানি করা গম খাবার উপযোগী কিনা তা জানতে হাইকোর্টের কারণ দর্শানোর জবাব খাদ্য অধিদপ্তর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দেবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল রাজধানীর সিডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। জাতীয় খাদ্যনীতি পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক মনিটরিং রিপোর্ট 2015-এর প্রকাশনা উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ইউএসএইড ও জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা ফাও এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ চাল রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। আফ্রিকা ও অন্যান্য দেশেও এখন চাল রপ্তানির জন্য বাজার খোঁজা হচ্ছে। এছাড়া গত 1 ফেব্রুয়ারি থেকেও নিরাপদ খাদ্য আইন 2013 কার্যকর করেছে সরকার। অনুষ্ঠান শেষে ব্রাজিল থেকে আমদানি করা গমের বিষয়ে মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানান খাদ্যমন্ত্রী। হাইকোর্ট যথাযথভাবে অনুধাবন করতে পেরেছেন বিষয়টি খাদ্য অধিদপ্তরের, যার জন্য খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি নির্দেশ দিয়েছেন 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য এবং সকল রিপোর্ট অন্বেষণ কাগজপত্র সব দাখিল করে প্রতিবেদন দাখিল করার জন্য, এবং তারিখও রেখেছেন আগামী 5 তারিখ। আমি বিশ্বাস করি খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতের নির্দেশ পালন করবেন এবং এটা এক সাব জুডিস ম্যাটার, এর বেশি আমি কিছু বলবো না। বাড়ি ভাড়া নির্ধারণ এবং নিয়ন্ত্রণে 7 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যে কমিশন 6 মাসের মধ্যে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের সঙ্গে সমন্বয় করে এলাকা ভিত্তিক একটি মানসম্মত ভাড়া নির্ধারণ করে সরকারকে সুপারিশ করবে। বাড়ি ভাড়া নিয়ে 2010 সালে করা এই রিটের রায়ে গতকাল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। রায়ে সব নাগরিকদের আবাসন সমস্যার সমাধানে রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করে আবাসন খাতকে কালোবাজারিদের হাত থেকে রক্ষায় কার্যকর আইন প্রণয়নে সরকারকে পরামর্শ দিয়েছেন আদালত। আফজাল হোসেনের রিপোর্ট। পরিসংখ্যান বলছে ঢাকা শহরের 70 থেকে 80% মানুষ ভাড়াটিয়া। তাই বিপুল সংখ্যক এই ভাড়াটিয়ার স্বার্থ সংরক্ষণ এবং বাড়িওয়ালাদের সাথে সমন্বয় সাধন করে বাড়ি ভাড়া নির্ধারণে প্রণয়ন করা হয় বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991। তবে আইন থাকলেও নানা সীমাবদ্ধতার কারণে এই আইন কার্যকর করা সম্ভব হয় না। ফলে প্রতি বছর নানা অজুহাতে বাড়ি ভাড়া বাড়াচ্ছেন বাড়ির মালিকরা। বুধবার বাড়ি ভাড়া সংক্রান্ত 2010 সালের করা এক রিটের রায়ে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 অকার্যকর ও অগ্রহণযোগ্যতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একই সাথে এলাকা ভিত্তিক বাড়ি ভাড়া নির্ধারণে 7 সদস্যের কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। 6 মাসের মধ্যে যে কমিশন বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের সাথে সমন্বয় করে একটি মানসম্মত ভাড়া নির্ধারণ করে সরকারকে সুপারিশ করবে। আগামী 6 মাসের মধ্যে বাড়ি ভাড়া সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেই ব্যাপারে রিকমেন্ডেশন দেওয়ার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠন করার জন্য নির্দেশ দিয়েছেন। আদালত আশা করছে যে এই রিকমেন্ডেশনগুলো দেওয়ার পরে এই আইনটাকে যুগোপযোগী করার জন্য সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন ভাড়াটিয়ারা, তবে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাড়ির মালিকরা। শহরের পজিশন বুঝে, যোগাযোগ ব্যবস্থা সমস্ত কিছু বুঝে, মানে প্রতিটা এলাকায় একই রকম ভাড়া হওয়া উচিত। বিদ্যুতের বিল, পানি, গ্যাস এইগুলি তো আমাকে দিতে হয়, সেইগুলি প্রতি হয়তো দেখা যায় বছর 6 মাস পর বিল বাড়াচ্ছে, তখন আমি কি করে বিল মেনটেন করব? সবকিছুর উপর সমন্বয় করে যদি আমার সরকার করে তাহলে হয়তো ভালো হবে। একই বাজারে বাজার করি বাড়িওয়ালা এবং আমি, দেখা যায় যে আসলে আমার বাড়ি ভাড়া দিয়ে স্বল্প আয়ের বেতনে আর কিছু থাকে না। এছাড়া বাড়ি ভাড়া নিয়ে ভাড়াটিয়া ও বাড়িওয়ালা বিরোধে জড়ালে তা অগ্রাধিকার ভিত্তিতে নিরসনে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। তবে সরকার চাইলে এলাকা ভিত্তিক ভাড়া নিয়ন্ত্রক নিয়োগ দিতে পারে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের কাজের পরিধি বাড়াতে নতুন সাংগঠনিক কাঠামোর প্রস্তাব পাঠানো হচ্ছে মন্ত্রিপরিষদ সভায়। প্রস্তাবনায় লোকবল বাড়ানোর সুপারিশ করে 2196 জন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। প্রস্তাবনাটি পাশ হলে সারা দেশে 66টি কার্যালয় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে পদের সংখ্যাও। তবে বিশ্লেষকরা বলছেন,
শুধু কাঠামো পরিবর্তন নয়, দক্ষ জনবল সৃষ্টি না করা গেলে এবং স্বাধীনভাবে কাজের নিশ্চয়তা না পেলে ভেস্তে যাবে এই উদ্যোগ। সেলিয়া সুলতানার রিপোর্ট। দুর্নীতি দমন কমিশন দুদকের বর্তমান সাংগঠনিক কাঠামো অনুযায়ী 6টি বিভাগীয় কার্যালয় এবং 22টি সমন্বিত জেলা কার্যালয়ের মাধ্যমে 64টি জেলা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে দুদকের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে দাবি করে দুদকের কার্যক্রম আরও বাড়ানোর উদ্যোগ হিসেবে নতুন সাংগঠনিক কাঠামো প্রস্তাব অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন। এতে 64টি জেলা এবং ঢাকা চট্টগ্রাম মহানগরকে আলাদা করে 66টি অঞ্চলে ভাগ করা হবে। বাড়বে পদের সংখ্যা। এছাড়া 2196 জন লোকবল বাড়ানোরও প্রস্তাব রয়েছে নতুন সাংগঠনিক কাঠামোতে। শিগগিরই এ প্রস্তাব পাঠানো হচ্ছে মন্ত্রিপরিষদ সভায় বলে জানালেন দুদক চেয়ারম্যান। এই জেলাগুলিকে আমরা কভারেজ দিতে পারছি না সব সময়, তাতে আমাদের যেমন দুর্নীতি দমন কমিশন থেকেও অসুবিধা হচ্ছে ইনকোয়ারি ইনভেস্টিগেশনে। একইভাবে সাধারণ জনগণ যারা তাদের অভিযোগ জানাতে চায় তাদের জন্য এটা কষ্ট হচ্ছে। সরকারের সঙ্গে আমাদের যে সম্পর্কটা সেটা ক্যাবিনেটের মাধ্যমে হয়, আমরা ক্যাবিনেটে পাঠাচ্ছি। ক্যাবিনেট ডিভিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেমন জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তাদেরকে তারা পরীক্ষা নিরীক্ষা করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এদিকে লোকবল বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল সৃষ্টির উপরও জোর দেওয়ার পরামর্শ দিলেন টিআইবির নির্বাহী পরিচালক। শুধুমাত্র সংখ্যার দিকে না তাকিয়ে এর যে গুণগত মান, পেশাদারিত্ব, দক্ষতা, এই বিষয়গুলোর প্রতি বেশি নজর দেওয়া উচিত। কারণ ইতিমধ্যে যারা আছে তাদের দক্ষতা নিয়ে, তাদের পারদর্শিতা নিয়ে, তাদের সততা নিয়ে, তাদের যে পেশাদারিত্ব নিয়ে কিন্তু বেশ বিতর্ক রয়েছে। এছাড়া দুদকের স্বাধীনভাবে কাজ করা নিশ্চিত এবং বিচারাধীন মামলার আইনি সমস্যা দ্রুত সমাধানের উপর জোর না দিলে ভেস্তে যেতে পারে মূল উদ্দেশ্য, এমনটাই মনে করছেন এই বিশ্লেষক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দারিদ্র্য দূরীকরণে সফলতার জন্য ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2015 লাভ করেছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করায় বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী হিসেবে এই পুরস্কার লাভ করেন তিনি। গতকাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রতিষ্ঠানটির রয় হ্যান্ডারসন কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার ঘোষণা করেন ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কেনেথ এম কুইন। আগামী অক্টোবরে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর করা হবে। এই পুরস্কারের নগদ অর্থ মূল্য $2.5 লাখ মার্কিন ডলার। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে 4000 সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে পুরস্কারের জন্য প্রার্থী নির্বাচন করেন। ফ্যাশন হাউসের কাছে পুঁজির প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যেতে বসেছে রাজধানীর শাহবাগ আজিজ সুপারমার্কেটের বই ব্যবসা। মননশীল পাঠকের অভাব আর বই কেনা অনীহার কারণে বইয়ের ক্রেতার চেয়ে জামা কাপড়ের ক্রেতার আনাগোনাই এখন বেশি। তবে রাজধানী জুড়ে ফ্যাশন হাউসের ছড়াছড়ির কারণে আজিজ সুপারমার্কেটের ফ্যাশন হাউসগুলোরও নেই আগের সেই রমরমা ব্যবসা। মোস্তফা মাহবুবের প্রতিবেদন। শাহবাগের আজিজ সুপারমার্কেট একটা সময় মননশীল পাঠক, লেখক, প্রকাশক থেকে শুরু করে শিল্প সংস্কৃতি জগতের মানুষদের আনাগোনা ছিল এখানে। অনেক লেখকের আতুরঘরও ছিল এটি। বিশ্ববিদ্যালয় এলাকার কাছাকাছি হওয়ায় এখনো রাজধানীর এ মার্কেটে দেখা যায় তারুণ্যের পদচারণা। সময়ের পরিক্রমায় ভালো বইয়ের তীর্থস্থান হিসেবে পরিচিত আজিজ সুপারমার্কেটের সুনাম দিনে দিনে মলিন হতে বসেছে ফ্যাশন হাউজের জনপ্রিয়তার কারণে। তবে আজিজের পুরনো চিত্র বদলের পিছনে বাঙালির বই পড়ার প্রতি অনীহাকেও সমানভাবে দায়ী করছেন প্রকাশক ও ব্যবসায়ীরা। পুঁজির সাথে লড়াই করতে যে বইয়ের প্রকাশক কিংবা আবৃত্তি সংগঠন এদের পেরে ওঠার সুযোগ নেই এবং সঙ্গত কারণে তারা হেরে গেছেন। ভালো বইয়ের জায়গা হিসাবে বা রুচিশীল মননশীল বইয়ের জায়গা হিসেবে আজিজ মার্কেট হওয়ার পর থেকেই একটা জায়গা করে নিয়েছে। যেভাবে মানুষ বাড়ছে সেই হিসেবে বইয়ের বিক্রিটা তুলনামূলক কম। বইকে এখন আর উপহার পণ্য হিসেবে খুব একটা মর্যাদায় দেখেন না, ফলে স্কুল কলেজের কোনো প্রতিযোগিতায় বই উপহার দেওয়া হচ্ছে না, বান্ধবীকে কেউ তার হাতে বই তুলে দিচ্ছে না। নিচতলায় অল্প কিছু বইয়ের দোকানের পাশাপাশি প্রায় পুরোটা জুড়ে ফ্যাশন হাউস। বহুতল মার্কেটের 2, 3 এবং 4 তলাতেও কেবলই কাপড়ের দোকান, আর আন্ডারগ্রাউন্ড জুড়ে স্থান করে নিয়েছে ব্যাগের মার্কেট। তবে বই সরিয়ে কাপড় জায়গা করে নিলেও এর মাঝেও রয়েছে মননশীলতার প্রকাশ, আছে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া।
কারণ যারা এখানে ফ্যাশন হাউস খুলে বসেছেন তাদের অনেকেরই আজিজে যাতায়াত শুরু হয়েছিল বই প্রেম থেকে। এখানে বই পড়তে আসা, বই কিনতে আসা, ওই সূত্রে এখানে আসা যাওয়া করা। দেশের কাপড় পরতে হলে দেশপ্রেম থাকতে হবে। বইয়ের যে বিষয়টা মননশীলতা, ঠিক কাপড়ের বিষয়টা আমরা ওইভাবেই মননশীলতা হিসাবেই দেখি। দোকানের মালিকরা ওনাদের যে পরিমাণ অ্যাডভান্স বা পেমেন্টের ব্যাপারে ফুলফিল করতে গিয়ে বইয়ের দোকানদাররা ঠিক পেরে উঠছিলেন না, যার জন্য ওনারা এখান থেকে অন্য মার্কেটে নিজেদেরকে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। দিনে দিনে বই থেকে পোশাকের আখড়ায় পরিণত হলেও আজিজ প্রেমীরা চান ব্যবসার স্বার্থে এখানে দুপক্ষেরই সমান অংশগ্রহণ থাকুক, আর এখানকার ঐতিহ্যবাহী বই ব্যবসাকে টিকিয়ে রাখতে নতুন ব্যবসায়ী ও প্রকাশকদের কথা মাথায় রেখে দোকান মালিকদের নমনীয় হওয়ার আহ্বান জানালেন ব্যবসায়ীরা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। ঈদে বড়দের কেনাকাটা এখনো শেষ না হলেও শেষ হতে চলেছে শিশুদের ঈদের বাজার। বিশেষ করে বন্দরনগরীর চট্টগ্রামে রমজানের প্রথম থেকেই তোড়জোড় শুরু হয় শিশুদের ঈদের পোশাক কেনাকাটায়। বাবা মার সঙ্গে নিজের ঈদের পোশাকটি কিনতে শপিং মলগুলোতে আসছে শিশুরাও। আর চলতি ধারার নানা পোশাকের ডিজাইন নিয়ে তাদের ঈদ পোশাকের আয়োজন করেছেন বিক্রেতারা। ফেরদৌস লিপির রিপোর্ট। ঈদ মানে শিশুদের কাছে অনাবিল আনন্দ, আর ঈদে নতুন পোশাকটি নিয়ে সবচেয়ে বেশি জল্পনায় কল্পনায় মেতে থাকে তারা। তাই শিশুদের পোশাকটি কিনতে হয় সবার আগে। এই ক্ষেত্রে মার্কেটে মার্কেটে সেই তোড়জোড় শুরু হয়েছে রমজানের শুরু থেকে। বাবা মায়ের হাত ধরে পুরো মার্কেটে ঘুরে ঘুরে নিজের পোশাকটি বাছাইয়ে ব্যস্ত শিশু কিশোররা। পছন্দ হলে বায়না ধরছে পোশাকটি কিনে দিতে। রিলেটিভদের বাসায় যেতে হয়, ফ্রেন্ডসদের বাসায়, এই জন্য নতুন জামা কিনতে এসেছি। আব্বুর সাথে আসছি, নতুন কাপড় দেখছি, পছন্দ হলে নিব। আমরা যখন ছোট ছিল তখন আমার আব্বু আমরা যেটা পছন্দ করে নিয়ে গেছে আমরা সেটাই পরছি। এখন নতুন জেনারেশন এদের চয়েস এটাই কিনতে হয়। এদিকে ঈদ বাজারে শিশুদের কথা মাথায় রেখে আয়োজনেরও কমতি নেই। ছেলেদের ক্ষেত্রে গতানুগতিক শার্ট, টি শার্ট পোশাকের বাইরে নতুন যুক্ত হয়েছে কোটি টাইপের মোদি স্যুট। এছাড়া মেয়ে শিশুদের লং ফ্রক, লেহেঙ্গার সাথে চলছে ওয়েস্টার্ন ধাঁচের পোশাকও। ছেলে বাচ্চাদের জন্য আপনার বিভিন্ন ধরনের টি শার্ট, শার্ট কালেকশন আমরা করেছি। সামার সিজনে আপনার কালারের উপর বেশি আমরা নজর দিয়েছি। ছেলেদের মুদির ড্রেস আসছে নতুন আর কি। মেয়েদের নিত্য নতুন ডিজাইনের লং ফ্রক, থ্রি পিস, লেহেঙ্গা, ওয়েস্টার্ন ডিভাইডার, স্কার্ট, মিনিয়ার স্কার্ট, শর্ট স্কার্ট, এইসব জিনিস আমদানি করা হয়েছে। অন্যদিকে শিশুদের পোশাকের দাম নিয়ে ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তারপরেও শিশুদের মুখে হাসি ফোটাতে দাম নিয়ে কমই চিন্তা করছেন অভিভাবকরা। আমরা কিনে না নিলে অন্তত বাচ্চাদের তো কিনে দিতে হয়। তাদের পাঞ্জাবি, পায়জামা, শার্ট, গেঞ্জি, জুতা এগুলো তো চাই ওরা। বিক্রেতারা বলছেন চট্টগ্রামে এবারে বাজারে সর্বনিম্ন 500 থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকায় পাওয়া যাচ্ছে শিশুদের ঈদের পোশাক। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদকে সামনে রেখে ব্যস্ত হয়ে পড়েছে সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলো। প্রতিবারের মতো এবারও তাঁতের শাড়ি ও লুঙ্গির ব্যাপক চাহিদা থাকায় রাত দিন কাজ করছেন শ্রমিকরা। কিন্তু ঘন ঘন লোডশেডিং এর কারণে উৎপাদন ব্যাহত হয় বিপাকে পড়েছেন তারা। তাই এই শিল্পকে এগিয়ে নিতে বিদ্যুৎ সমস্যার সমাধান সহ তাঁতিদের সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স। জেলা প্রতিনিধি রিঙ্কু গুন্ডুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সময়ের সাথে মানুষের চাহিদা ও পছন্দের তালিকায় নতুন নতুন মাত্রা যোগ হলেও এখনো জনপ্রিয়তা কমেনি তাঁতের তৈরি শাড়ি বা লুঙ্গি সহ নানান পোশাকের। তাই প্রতিবারের মতো এবারের ঈদেও তাঁতিদের খুটখাট শব্দে মুখরিত সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলো। ঈদে অতিরিক্ত কাজের চাপ থাকায় রাত দিন খেটে কাপড় বুনছেন তাঁত শ্রমিকরা। তৈরি করছেন অপরূপা, অপেরা, মসলিন, জুট কাতান, চোষা, টিস্যু, ডায়মন্ড সহ নানান ডিজাইনের বাহারি শাড়ি। সুতি কাটিং, সিল কাটিং, জামদানি, তিনটা আইটেমের এতটাই চাপ যে আসলে আমরা হাঁপাই উঠতেছি। এই কারণে আমরা দিন রাত 24 ঘন্টা আমরা পরিশ্রম করতেছি। কিন্তু ঘন ঘন লোডশেডিং এর ফলে কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তাঁত শ্রমিকরা। সময় মতো কাজ শেষ নিয়ে চিন্তিত তারা। ইলেকট্রিকের কারণে আমরা তেমন একটা সুবিধা করতে পারছি না, প্রোডাকশন নাই বললে চলে। প্রায় সব সময়ের জন্য জেনারেটর চালান লাগে। এদিকে এই শিল্পকে এগিয়ে নিতে ব্যাংক ঋণ সহ বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন জেলা চেম্বার অব কমার্সের পরিচালক। সহজ কিস্তিতে ঋণ দান এবং বিদ্যুতের যে সমস্যা রয়েছে সেই বিদ্যুৎ
সমস্যার অতীব দ্রুত একটা সমাধান হয়, সেই লক্ষ্যে আমরা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমাদের জোর দাবি থাকবে। এদিকে বাহারি রঙের তাঁতের শাড়ির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। গুণে, মানে ও ডিজাইনে অতুলনীয় হওয়ায় দেশের গণ্ডি পেরিয়ে এসব শাড়ি যাচ্ছে বিদেশেও। বরিশাল, দিনাজপুর, রংপুর, মানে রাজশাহী, এগুলো বিভাগীয় শহরে আমাদের কাপড়গুলো চলে। ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, আমেরিকা, বিভিন্ন বড় বড় রাষ্ট্রে মানে যায় আর কি। বর্তমানে তাঁতপল্লীতে 1800 থেকে 18,000 টাকা শাড়ি বিক্রি হচ্ছে। জেলার 3 লক্ষাধিক তাঁতি বাহারি শাড়ি ও লুঙ্গি তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করছেন। সময় সংবাদ, সংবাদ। ঢাকাকে সুন্দর নগরী হিসেবে গড়তে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। গতকাল সন্ধ্যায় জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন তিনি। এ সময় এরশাদ বলেন, দেশের সর্বত্র এখন ঘুষের মহোৎসব চলছে। প্রশাসন বিকেন্দ্রীকরণ করে ঢাকার বাইরে ঢাকায় বাংলাকে নিতে হবে। ঢাকার বাইরে যদি বাংলাদেশে না নেওয়া যায়, এই ঢাকার নগর একদিন স্থবির হয়ে যায়, মানুষ চলতে পারবে না। এই জন্য প্রাদেশিক সরকার বারবার বলছি আমি, ডেমোক্রেটিক গভর্নমেন্ট, গণতান্ত্রিক সরকারের অভিনব পন্থা। ঘুষ না দিলে চাকরি হয় না। একটা পিয়নের চাকরি ঘুষ দিতে হয়, একটা কনস্টেবলের চাকরি ঘুষ দিতে হয়, সব জায়গায় ঘুষ দিতে হয়। ঘুষের মহোৎসব, প্রশাসনের সেই যোগ্যতা নেই যাতে করে বন্ধ করতে পারে। ঢাকায় কর্মরত ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংবাদিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যায় পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের ক্যাফেটেরিয়ায় এই ইফতার পার্টির আয়োজন করেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আম উবায়দুল মুক্তাদির চৌধুরী। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। নারী ও শিশু সহ 12 সদস্যের একটি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পরিবার যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মে মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে ছুটি কাটিয়ে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার কথা থাকলেও ওই পরিবারটির আর কোনো সন্ধান পায়নি স্বজনরা। যুক্তরাজ্যে ফেরার বদলে পরিবারটি তুরস্কে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। তবে তারা সিরিয়ায় প্রবেশ করেছে কিনা তা নিশ্চিত হয়ে যায়নি এখনো। গত 10 এপ্রিল বাংলাদেশে আসে পরিবারটি। এরপর 11 মে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে দেশ ছাড়ে তারা। লন্ডন থেকে 209 কিলোমিটার উত্তরে বেডফোর্ডশায়ারের লুটন এলাকায় বসবাস করত পরিবারটি। তবে জঙ্গি সম্পৃক্ততা বা সিরিয়ে যাওয়ার মতো সন্দেহজনক কিছুই পরিবারের সদস্যদের মধ্যে ছিল না বলে জানিয়েছে প্রতিবেশীরা। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ওই পরিবারটির সবচেয়ে বয়স্ক ব্যক্তি 75 বছর বয়স্ক মোহাম্মদ আব্দুল মান্নান। মোহাম্মদ আব্দুল মান্নান ডায়াবেটিক্স ও তার স্ত্রী 53 বছর বয়স্ক মিনারা খাতুন ক্যান্সারে আক্রান্ত বলে নিশ্চিত হয়েছে বিবিসি। মিশরের সিনাইয়ে সামরিক বাহিনী এবং জঙ্গি গোষ্ঠী আইএস এর মধ্যে সংঘর্ষে কমপক্ষে 100 জন নিহত হয়েছে। এদের মধ্যে 17 জন সেনা সদস্য বলে জানা গেছে। গতকাল উত্তর সিনাইয়ের অন্তত 5টি চেকপয়েন্ট এবং শেখ জায়েদ শহরের একটি পুলিশ স্টেশনে প্রায় 70 জন যোদ্ধা একযোগে হামলা চালায়। সংবাদ মাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংঘর্ষে জঙ্গি গোষ্ঠীর 3টি গাড়ি ধ্বংস করেছে সামরিক বাহিনী। ঘটনার পর আইএস হামলার দায় স্বীকার করে বলেছে, তারা 3টি আত্মঘাতী বোমা হামলা সহ 15টিরও বেশি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়েছে। মিশরের অ্যাটর্নি জেনারেল হিশাম বারাকাতের উপর হামলার 2 দিন পর এই হামলা চালানো হলো। It says it's creating a 5-kilometer buffer zone to prevent weapon smuggling. Since the military deposed President Mohamed Morsi nearly 2 years ago, violence in Sinai has increased. In 2014, the group... বাংলাদেশ সাউথ আফ্রিকার টি-20 সিরিজ প্রসঙ্গ। সফরকারী সাউথ আফ্রিকার বিপক্ষে 2টি টি-20 ম্যাচকে সামনে রেখে 14 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অধিনায়কের দায়িত্বে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছেন স্পিনার সোহাগ গাজী। ইনজুরির কারণে স্কোয়াডে নেই পেসার তাসকিন আহমেদ। ঘরের মাঠে দুর্দান্ত সময় পার করা টাইগাররা একটি চমক রেখেই ঘোষণা করেছে দল, যেখানে অধিনায়ক মাশরাফিকে সাহায্য করবেন সহ অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর প্রোটিয়াদের স্পিন দুর্বলতার কথা বিবেচনা করে স্কোয়াডে রাখা হয়েছে 3 জন বিশেষজ্ঞ স্পিনার। অবৈধ বোলিং অ্যাকশন শুধরে আবারও দলে ফিরলেন স্পিনার সোহাগ গাজী। এছাড়াও টি-20 অভিষেকের অপেক্ষায় রয়েছেন জুবায়ের হোসেন। টাইগার স্কোয়াডের অন্য সদস্যরা হলেন তামিম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রুম্মন, নাসির হোসেন, রুবেল হোসেন, জুবায়ের লিখন, রনি তালুকদার, লিটন দাস ও মুস্তাফিজুর।
অন্যদিকে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে মিরপুর একাডেমি মাঠে গতকাল অনুশীলন করেছে সাউথ আফ্রিকা। উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন প্রোটিয়ারা। বাংলাদেশের সঙ্গে 2টি টি-20, 3টি ওয়ানডে ও 2টি টেস্ট খেলতে গত মঙ্গলবার বিকেলে ঢাকায় পৌঁছেছে সাউথ আফ্রিকা ক্রিকেট দল। আর বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে গতকাল সকালেই অনুশীলন শুরু করে প্রোটিয়ারা। ডিভিলিয়ার্স, ডুপ্লেসি নেটে দীর্ঘ সময় কাটান। বরাবরই স্পিনে দুর্বল এমন রটানো রয়েছে প্রোটিয়া ব্যাটসম্যানদের ঘিরে। তবু ভারতের বিপক্ষে টাইগার পেসারদের সফলতার কারণেই হয়তো পেসারদের নিয়ে বাড়তি পরিকল্পনা আঁটছেন প্রোটিয়ারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত বিশ্বব্যাংকের মূল্যায়ন নিশ্চিত করেছে ঢাকা অফিস। গণমাধ্যমকে কখনোই নিয়ন্ত্রণ করতে চায় না সরকার, বললেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের নিরপেক্ষভাবে সমালোচনা করার পরামর্শ। নানা দুর্নীতিতে জড়িত থাকার পরও বাদ দেয়া হচ্ছে না অভিযুক্ত মন্ত্রীদের, মন্তব্য বেগম জিয়ার। কেউ পার পাবে না বলে হুঁশিয়ারি। ঈদে ঘরমুখ যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত করা হচ্ছে লঞ্চ। অগ্রিম টিকিট ও বিশেষ সার্ভিস চালু 14 জুলাই। নিরাপত্তায় লঞ্চ ও ফেরিঘাটে মনিটরিং এর সিদ্ধান্ত। এবং দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ সমস্যার সমাধানে শিগগিরই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ভোলার 225 মেগাওয়াট বিদ্যুৎ। 6 জেলার মানুষের মাঝে ফিরবে স্বস্তি। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।